বিশ্বটাকে হাতের মুঠোয় আনা, বিশ্বটাকে হাতের মুঠোয় আনা। বাংলাদেশের কৃষক হলো এই, একটুখানি ধরিয়ে দিলেই খেই, অসাধ্যকে সাধন করে চোখের পলকে। শুনতে চাই তাদের কথা, তাদের সাথে চাই বলতে কথা, শুনতে চাই তাদের কথা, তাদের সাথে চাই বলতে কথা। তারাই দেশে সোনার মানুষ, হৃদয়ে মাটিও মানুষ, হৃদয়ে মাটিও মানুষ, হৃদয়ে মাটিও মানুষ। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা নিন সুপ্রিয় দর্শক শ্রোতা ও প্রিয় কৃষক ভাইরা। কেমন আছেন আপনারা সবাই? শুরু করছি আপনাদের জন্য অনুষ্ঠান হৃদয় মাটিও মানুষ। এই মুহূর্তে আপনারা যে যেখানে বসে আমাদের আয়োজন দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের প্রতিবেদন। বাংলাদেশে কবুতর পালন অনেক আগে থেকে হয়ে আসছে, কিন্তু প্রাথমিক দিকে এটা ছিল একটা শখের বর্ষে, শখের পর্যায়ে। যখন কবুতর পালনের ব্যাপারে মানুষ আগ্রহী হতে শুরু করলো এবং কবুতর পালনকারীর সংখ্যা বাড়তে থাকলো এবং সেই পালনকারীর কবুতরের খাঁচার ভিতরে কবুতর ডিম দেওয়া শুরু করলো, বাচ্চা উৎপাদন হলো, বাচ্চা তৈরি হলো। এই বাচ্চা তৈরির ক্ষেত্রে থেকেই আসলে কবুতর লালন পালনটা আস্তে আস্তে মানুষের কাছে শখের থেকে এটা একটা পেশায় রূপান্তরিত হলো। অর্থাৎ তার কাছে যখন কবুতরের সংখ্যা বাড়তে থাকলো, সে আরেকজন আগ্রহী হয়ে উঠলো কবুতর লালন পালনের ক্ষেত্রে। তখন সেই আগ্রহী ব্যক্তি ছিল অপেশাদার, শখের বসে তার কাছ থেকে কিনে নিয়ে গেল। এই যে বিনিময় প্রথাটা শুরু হলো, তারপর থেকেই বাংলাদেশে আস্তে আস্তে কবুতর লালন পালনটা একটা বাণিজ্যিক রূপ লাভ করলো। এখন বাংলাদেশে এমন কবুতরও আছে যে কবুতরটির নাম হচ্ছে ভিক্টোরিয়া ক্রাউন। হ্যাঁ, সেই কবুতরের জোড়ার দাম 5 লাখ টাকার উপরে। আবার একেবারে সিরাজি কবুতর নিম্নের জোড়া 2000 টাকা, 5000 টাকা। তো রেঞ্জটা এরকম। এখন অনেক যুবক আছে, অনেক ব্যবসায়ী আছেন যারা কেউ শখের বশে করেন, কবুতর পালেন, আবার কেউ নিজের পরিবার চালানোর জন্য, নিজের লেখাপড়া চালানোর জন্য, এরকম ব্যক্তিকেও আমি অনেক চিনি। যাই হোক, আজকে এই বাণিজ্যিকভাবে কবুতর লালন পালন, কবুতর উৎপাদন, জাত উন্নয়ন, এর সমস্যা, সুবিধা অসুবিধা, এই বিষয়গুলো নিয়ে আমরা একটি বিস্তারিত প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করছি। ইতালির ভাসমান নগরী ভেনিসের সান মার্কো চত্বরটিকে পৃথিবীর বিখ্যাত কবুতর চত্বর বললে ভুল হয় না। সারা পৃথিবীর পর্যটকদের কোমল স্পর্শে সম্ভাষণ জানানোই যেন বুদ্ধিদীপ্ত এই পাখিটির কাজ।
পৃথিবীর অনেক কিছুই পাল্টেছে, মানুষের চেতনা এসছে বহু পরিবর্তন, কিন্তু প্রকৃতির প্রাণীকুল মোটেও পাল্টায়নি। কবুতর যেন শত শত বছর ধরে সেই বার্তা বহন করে বেড়াচ্ছে। মানুষের খুব কাছাকাছি শান্ত আর মিষ্টি স্বভাবের কবুতর ডানা মেললে দুরন্ত। এই দুরন্তপনার ভেতর দিয়ে বরাবরই সে অনুগত হয়েছে মানুষের। যদি একটু ভাবি পুরনো দিনের কথা, সে যুগে কোনো তথ্য বা খবর দ্রুত পৌঁছে দেওয়ার কিছুই ছিল না। কবুতরই যেন মানুষের কাছে হাজির হয় জাদুর মতো শক্তি নিয়ে। সেই যেন গতিশীল তথ্য প্রযুক্তির প্রথম ভরসা হয়ে উঠল। হ্যাঁ, সেই ভরসায় মানব সভ্যতার কেটেছে বহু বছর। এমনকি প্রথম বিশ্বযুদ্ধের সামরিক বহরে কবুতর বুঝিয়ে দিয়েছে সে যার পক্ষে, তথ্য তার হাতের মুঠোয়। যুদ্ধক্ষেত্রে সবচেয়ে জরুরি যে বিষয়টি থাকতেই হয় তা হলো যোগাযোগ। যুদ্ধক্ষেত্রে সবচাইতে কঠিন যে বিষয়টি রয়েছে তা হলো কমিউনিকেশন বা যোগাযোগ। এটি ইতিহাস স্বীকৃত। কখনো কখনো কবুতরের দেয়া তথ্যই ঘাতকের প্রাণ বধ করতে সহায়ক হয়েছে। আবার এমন ক্ষমতার জন্য কবুতরকেও কখনো কখনো পড়তে হয়েছে শত্রুর তোপের মুখে। কবুতরের এমন ক্ষমতা নিয়ে বহুমুখী গবেষণা হয়েছে বিশ্বব্যাপী। পুরোনো দিনে কঠিন আর দুর্গম যোগাযোগ ব্যবস্থাকে একেবারে সহজ করে দিয়েছিল কবুতর। এ নিয়ে যারা মাথা ঘামিয়ে গবেষণা করছেন তারা দিচ্ছেন অবাক করা সব তথ্য। কবুতর দিক নির্দেশনা খুঁজে পায় বিশেষ কিছু ক্ষুদ্র কোষের কারণে, যেগুলোর ভেতর থাকে চুম্বক। এগুলো অবস্থিত তার মস্তিষ্কে নয়তোবা ঠোঁটে। শুধু কি দ্রুত ওড়ার ক্ষমতা? মানুষের যুদ্ধের ময়দানে সাহস দেওয়ার বেলাতেও কবুতর দেখিয়েছে অদ্ভুত ক্ষমতা। এ কারণেই পৃথিবীর সাহসিকতার জন্য মানুষ ছাড়া অন্য প্রাণীদের জন্য যে পুরস্কার রয়েছে, সেখানে বাঘ সিংহকে ডিঙ্গিয়ে এ যাবৎকালের সবচেয়ে বেশি পুরস্কারই জিতেছে কবুতর। পশু পাখিদের সাহসিকতার জন্য ডেকান্স মেডেল নামে একটি পদক দেয়া হয়। কবুতর এই পদক পেয়েছে সবচেয়ে বেশিবার। পরিযায়ী পাখি কনকনে শীতের দেশ থেকে উষ্ণতার দিকে ছুটে যায়। উষ্ণতাই তাকে গন্তব্য চিনতে সহায়তা করে। কিন্তু প্রশ্ন হলো, কবুতর কোন শক্তি দিয়ে চেনে তার গন্তব্য? চলুন চোখ রাখা যাক আজকের জ্ঞান বিজ্ঞানে। বিজ্ঞান বহু আগেই জেনেছে কবুতরের মস্তিষ্কে কম্পাস আছে, আর এটি প্রমাণ করার জন্য আমেরিকার বেলর কলেজ অফ মেডিসিনের বিজ্ঞানীরা গবেষণা করে কবুতরের মস্তিষ্কে 53টি নিউরন সেল বা কোষ খুঁজে পেয়েছে, যেগুলোর প্রতিটি রয়েছে